হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। এবছর যারা জেএনএম এবং এএনএম নার্সিং এন্ট্রান্স এক্সাম দিয়েছো, তোমাদের কাউন্সেলিংয়ের জন্য অনলাইন রেজিস্ট্রেশন আগামী 2 তারিখ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 2 নভেম্বর থেকে, যেটা চলবে আগামী 8ই নভেম্বর পর্যন্ত। বর্তমান যা ডেট দেওয়া রয়েছে সেই ডেট অনুযায়ী বললাম 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তোমাদের চলবে। কীভাবে তোমরা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করবে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। কী কী রাউন্ড রয়েছে প্রতিটি ইনফরমেশন কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। আশা করি ভিডিওটি দেখার পর আর কোনো রকম ডাউট থাকবে না। তার আগে একটা রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীতে 2 তারিখ থেকে যখন কাউন্সেলিংয়ের জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে, তোমাদের জন্য একটা আমি ভিডিও করে দেবো। অবশ্যই সেই ভিডিওটি দেখে তারপর তোমরা কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করবে, যাতে কোনো রকম ভুল না হয়। একবার যদি ভুল হয়ে যায় তার ভুলের কিন্তু খেসারত তোমাকে দিতে হবে। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটি লাইক নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তোমরা জানো, যেদিন থেকে নার্সিংয়ের জন্য নোটিফিকেশন বেরিয়েছিল সেদিন থেকে কিন্তু তোমাদের জন্য আমরা ভিডিওর মাধ্যমে এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের আপডেট দিয়ে আসছি। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। সবচেয়ে প্রথমে ডকুমেন্টস নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা প্রত্যেকে ডকুমেন্টস রেডি করে নিয়েছো। তাও একবার তোমাদের স্মরণ করে দিচ্ছি কী কী ডকুমেন্টস তোমরা রেডি করবে। অনেক ক্যান্ডিডেটস কিন্তু কোশ্চেন করেছিল বিভিন্ন ধরনের, তো সেগুলো কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। সবচেয়ে প্রথমে তোমরা দেখে নাও কী কী ডকুমেন্টস লাগছে। সমস্ত ক্যান্ডিডেটের জন্য কিন্তু লাগছে ক্লাস 10-এর যে তোমার অ্যাডমিট কার্ড রয়েছে, সেই অ্যাডমিট কার্ড তোমরা ডেট অফ বার্থ প্রুফ হিসেবে দিতে পারো, অথবা তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু তোমরা দিতে পারো, ঠিক আছে। তারপরে লাগছে তোমাদের ক্লাস 12-এর যে মার্কশিট রয়েছে, সেটা কিন্তু কাউন্সেলিংয়ের জন্য লাগছে। তারপরে লাগছে তোমার যে র্যাঙ্ক কার্ড। তোমরা যারা এখনও র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করোনি, হয়তো তোমরা চেক করেছো এখনও ডাউনলোড করোনি, অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও। হয়তো কোনো দিন সেই লিঙ্কটি ওয়েবসাইট থেকে তুলে নেওয়া হবে। তার আগেই তোমরা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা সেই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে রেখে দাও। ফোর্থ যে সার্টিফিকেট লাগবে সেটা হচ্ছে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ বাসিন্দা সার্টিফিকেট। দুটো আলাদা ফরম্যাট রয়েছে। একটা হচ্ছে যারা গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে তাদের জন্য আলাদা একটা ফরম্যাট, এবং যারা পৌরসভা এলাকায় রয়েছে তাদের জন্য আলাদা একটা ফরম্যাট। আশা করি তোমরা ইতিমধ্যে সেই ফরম্যাটটির মধ্যে তোমরা সাইন করে নিয়েছো, এবং ফটোর মধ্যেও তোমরা সাইন করে নিয়েছো। সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই লাগবে, ঠিক আছে। তারপরে ফিফথ যে রয়েছে সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। যারা যেটা সিলেক্ট করেছো তার ক্ষেত্রে সেই সার্টিফিকেটটি কিন্তু লাগছে। তারপরে রয়েছে যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে কিন্তু ইডাব্লিউএস সেই সার্টিফিকেট লাগবে, ওকে। যারা অনাথ আশ্রমের বাসিন্দা মহিলা প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু সেই একটা সার্টিফিকেট লাগছে, ওকে। যারা সিভিল ডিফেন্স ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেই সার্টিফিকেটটি লাগবে, ঠিক আছে। এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগছে। মেডিকেল সার্টিফিকেট কিন্তু অনলাইন কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের সময় কিন্তু মেডিকেল সার্টিফিকেট লাগছে না, সেটা তোমরা পরবর্তীতে কিন্তু করতে পারো, ঠিক আছে। আশা করি মেডিকেল সার্টিফিকেট নিয়ে আশা করি কোনো রকম আর কনফিউশন থাকার কথা নেই, কারণ প্রচুর ক্যান্ডিডেটস কমেন্ট করেছিল যে মেডিকেল সার্টিফিকেট রেজিস্ট্রেশনের জন্য লাগবে কি না। তো আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, এখনই কোনো রকম মেডিকেল সার্টিফিকেট লাগছে না। যেদিন তোমাদের অ্যাডমিশন হবে সেদিন কিন্তু সেই সার্টিফিকেটটি তোমাকে দেখাতে হবে, ওকে। এরপরে চলে যাচ্ছি কীভাবে কাউন্সেলিং হবে। কাউন্সেলিংয়ের পুরো প্রসেস নিয়ে এবার তোমাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। তোমরা প্রত্যেকেই কিন্তু কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে পারবে, কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে। এবার দেখে নাও কী কী ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে। তোমরা হয়তো অনেকেই এই ইনস্ট্রাকশান পড়োনি, যদিও তোমাদের জন্য আমরা কিন্তু পিডিএফ আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে রয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। তো তাও আরেকবার তোমাদের আমি স্মরণ করে দিচ্ছি, সমস্ত ইনফরমেশান একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে। কী বলা হচ্ছে এখানে, সবচেয়ে প্রথমে যে অপশনটা এখানে দেওয়া রয়েছে, কাউন্সেলিংয়ের সময় রেজিস্ট্রেশন, চয়েস দেওয়া, অ্যালটমেন্ট, সিট অ্যাকসেপ্টেন্স, ফি দেওয়া, প্রফেশনাল অ্যাডমিশন কেন্দ্রীয় অনলাইন পদ্ধতিতে কিন্তু হবে, ঠিক আছে। সেকেন্ড যে এখানে বলা হয়েছে, বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সংশ্লিষ্ট আধিকারিক থেকে পাওয়া সিট মেট্রিক্স অনুযায়ী কলেজ, স্কুল বা কোর্সের ভর্তির জন্য কিন্তু কাউন্সেলিং হচ্ছে। ভর্তির জন্য প্রয়োজনীয় মানসম্মত এবং এএনএম বা জিএনএম পরীক্ষায় র্যাঙ্ক প্রাপ্ত প্রার্থীরা এই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ যারা যারা পরীক্ষা দিয়েছে এবং র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পেরেছে তারা প্রত্যেকে কিন্তু কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে পারছে। তারপরে রয়েছে 3টি রাউন্ডে কিন্তু কাউন্সেলিং হবে। তোমরা জানো যে ফার্স্ট হচ্ছে তোমাদের অ্যালটমেন্ট রাউন্ড, সেকেন্ড হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড, এবং থার্ড হচ্ছে মপ আপ রাউন্ড। এগুলো নিয়ে বিস্তারিত তোমাদের সামনে তুলে ধরছি। একমাত্র ফার্স্ট রাউন্ডে শুরুতেই একবারই রেজিস্ট্রেশন করা যাবে। কাউন্সেলিং ও ভর্তির জন্য রেজিস্ট্রেশন
মাস্ট, ঠিক আছে, ম্যান্ডেটরি, প্রত্যেককে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তোমরা যদি রেজিস্ট্রেশন না করো তাহলে কিন্তু তোমরা কাউন্সেলিংয়ে অ্যাটেন্ড করতে পারবে না। তাই ভালোভাবে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু চয়েস ফিলিংস, চয়েস লকিং এগুলো কিন্তু প্রসেস রয়েছে। তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, তোমাদের জন্য আমি ভিডিও করে দেবো কীভাবে প্রতিটি স্টেপ তোমরা কিন্তু কমপ্লিট করবে। ওকে, কাউন্সেলিং ফি কিন্তু 300 টাকা রয়েছে, যেটা কিন্তু কোনো রিফান্ডেবল ফি নয়। 300 টাকা কিন্তু প্রত্যেককে কাউন্সেলিংয়ের জন্য কিন্তু পে করতে হবে। কাউন্সেলিংয়ের কোনো রাউন্ডে রিজার্ভ ক্যাটাগরি যেমন এসসি, এসটি, ওবিসি, ওবিসিএ, ওবিসিবি, পিডাব্লিউডি কোনো খালি সিট জেনারেল বা অসংরক্ষিত ক্যাটাগরিতে কিন্তু সেটা পরিবর্তন করা যাবে না। যেমনটা তোমরা অনলাইন ফর্ম ফিল আপ করার সময় যেমনটা তোমরা চুজ করেছিলে তেমনভাবে কিন্তু তোমাদের বাকি প্রসেসটা কিন্তু কন্টিনিউ হবে। এরপরে রয়েছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন প্রসেস কী রয়েছে? আবেদনকারীকে বিভিন্ন তথ্য যেমন ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য কিন্তু তোমাকে অনলাইন রেজিস্ট্রেশনের সময় কিন্তু দিতে হবে। কারণ পরবর্তীতে যদি টাকা ফেরতের কোনো রকম ব্যাপার থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি দিচ্ছ সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা রিফান্ড করে দেওয়া হবে। পরবর্তীতে এখানে বলা হয়েছে আবেদনকারীকে তার এএনএম এবং জিএনএম পরীক্ষার রোল নম্বর দিতে হবে এবং তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত এই সমস্ত তথ্য কিন্তু দিতে হবে। যেমন ক্লাস 12-এর তোমার যে মার্কস রয়েছে সেগুলো কিন্তু তোমাকে দিতে হবে। ক্লাস 12-এ ইংরেজিতে কত নম্বর পেয়েছো সেগুলো কিন্তু তোমাকে রেজিস্ট্রেশনের সময় দিতে হবে। আবেদনকারীকে সব তথ্য অতি সতর্কতার সাথে কিন্তু ফিল আপ করতে হবে। প্রদত্ত তথ্য সংশোধনের কোনো কিন্তু উপায় নেই, অর্থাৎ একবার যদি তোমরা সাবমিট করে ফেলো পরবর্তীতে কিন্তু সেটা কোনো রকম কারেকশন করার তোমরা সুযোগ পাবে না। একমাত্র আবেদনকারী ফাইনাল সাবমিট করার আগে পর্যন্ত যা কিছু সংশোধন করতে পারবে, ঠিক আছে। ফাইনাল সাবমিট দেওয়ার আগ পর্যন্ত তোমরা যদি কারেকশন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু তোমরা করতে পারো। রেজিস্ট্রেশন পর্ব শেষ হয়ে যাওয়ার পরে কোনো রকম সংশোধন করা সম্ভব নয়। প্রার্থীর ভুল তথ্য প্রদানের জন্য প্রার্থী যদি পছন্দের কলেজ বা কোর্স না পায় অথবা কোনো অ্যালটমেন্টই না পায় তবে তার জন্য কিন্তু ভোট কোনোভাবেই দায়ী থাকবে না, এখানে কিন্তু ক্লিয়ার মেনশন করা রয়েছে। এরপরে রয়েছে চয়েস দেওয়া, কীভাবে তোমরা চয়েস ফিলিংস করবে। রেজিস্ট্রেশনের সময় শিক্ষাগত তথ্য দেওয়ার পরে প্রার্থী তার যোগ্যতার মান অনুযায়ী যেসব কলেজ বা কোর্সে সে ভর্তি হতে পারে তাদের তালিকা কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। যে সমস্ত টোটাল সমস্ত কলেজগুলো লিস্ট কিন্তু তোমরা সেই যখন ওয়েবসাইট লগ ইন করবে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে কোন কোন কলেজ তোমরা চুজ করতে পারবে। পরবর্তীতে এখানে বলা হয়েছে এএনএম, অর্থাৎ যারা গ্রামের বাসিন্দা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র এএনএম কোর্সের জন্য এলিজিবল। তো এএনএম কোর্সে শুধু পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা মহিলা প্রার্থীরাই কিন্তু সুযোগ পাবে। চয়েস তালিকা থেকে কলেজ বা কোর্স পছন্দ করে নিয়ে সেগুলিকে প্রার্থীর পছন্দের ক্রম অনুযায়ী কিন্তু তোমাকে সাজাতে হবে, অর্থাৎ সিরিয়াল বাই কিন্তু তোমাকে কলেজগুলো চুজ করতে হবে। প্রার্থী যদি কোনো চয়েস না দেয় তবে স্বাভাবিকভাবেই তাকে কোনো রকম অ্যালটমেন্ট কিন্তু দেওয়া হবে না। যদি তুমি কোনো চয়েস না দাও, কোনো কলেজ সিলেক্ট না করো সেক্ষেত্রে কিন্তু তোমাকে কোনো রকম অ্যালটমেন্ট দেওয়া হবে না। আবেদনকারীকে অতি অবশ্যই সাবধানতার সাথে কলেজ বা কোর্স পছন্দ করতে হবে। আবেদনকারীদের এখানে কিন্তু বোর্ড বলছে যে তারা যেন সর্বাধিক সংখ্যক পছন্দ দেয়, অর্থাৎ যতটা সম্ভব ম্যাক্সিমাম তোমরা কলেজ কিন্তু চুজ করে রাখবে। এতে করে আবেদনকারীর কোনো না কোনো কলেজ বা কোর্স পাওয়ার সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে তোমাদের বেশি থাকবে। সেই সিট মেনে নিয়ে গ্রহণ করার পর প্রার্থী সর্বদাই আপগ্রেডেশনে কিন্তু তোমরা সুযোগ নিতে পারবে। সাপোজ তোমরা ফার্স্ট একটা কলেজ চুজ করলে সেটাতে সাপোজ তোমরা 3টি কলেজ চুজ করলে ফার্স্ট ধরো তোমরা যে থার্ড যে অপশন কলেজটি তোমরা চুজ করেছো সেই কলেজটি তোমরা ফার্স্ট রাউন্ডে পেয়ে গেলে, তো পরবর্তীতে যদি তোমরা ফার্স্ট যে কলেজটি তুমি চুজ করেছো সেটা যদি চান্স পাও সেক্ষেত্রে কিন্তু তুমি আপগ্রেডেশনের সুযোগ পাচ্ছ, ঠিক আছে। পরবর্তীতে তুমি কিন্তু সেটা চেঞ্জ করারও সুযোগ পাচ্ছ। প্রার্থীরা কমপক্ষে কিন্তু 20টা বা তারও বেশি কিন্তু চয়েস তোমরা কিন্তু দিতে পারো। পরবর্তী যে প্রসেস রয়েছে চয়েস করার পরে চয়েস লকিং প্রসেস। তো এই প্রসেসে কী বলা হয়েছে, প্রার্থীদের নির্দিষ্ট দিনের মধ্যে অবশ্যই চয়েস লক করতে হবে। যেমনটা তোমাদের বললাম যে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তোমাদের এই প্রসেসটা রয়েছে। তো রেজিস্ট্রেশন এবং চয়েস লকিং যদি তোমরা চাও যে একদিনে করতে তাহলে তোমরা 5 তারিখ থেকে কিন্তু এই প্রসেসটা করতে পারো। 5 তারিখ থেকে কিন্তু সমস্ত কিছু কিন্তু একদিনে তোমরা করতে পারবে। যদি তোমরা ফার্স্ট স্টেপটি করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা 2 তারিখ থেকেই করতে পারছো, কোনো রকম প্রবলেম নেই, ঠিক আছে। প্রার্থীদের নির্দিষ্ট দিনের মধ্যে অবশ্যই চয়েস লক করতে হবে। প্রার্থীরা লক করা চয়েসের প্রিন্ট আউটও কিন্তু তোমরা নিতে পারো। যদি কোনো আবেদনকারী চয়েস লক না করে বা করতে ভুলে যায় তবে পূর্ব ঘোষিত যে সময়ের মধ্যে তার শেষমেশ সেভ করা চয়েস অন্তিম বলে ধরে নেওয়া হবে, ঠিক আছে। সাপোজ তোমরা ফাইনাল সাবমিট করতে ভুলে গেলে সেক্ষেত্রে লাস্ট তোমরা যেটা চুজ করেছো সেটাই তোমাদের অটোমেটিক কিন্তু তোমাদের ফাইনাল সাবমিট হয়ে যাবে, ঠিক আছে।
তো পরবর্তীতে রয়েছে রাউন্ড 1 অর্থাৎ অ্যালটমেন্ট রাউন্ড। এই রাউন্ডে কি বলা হয়েছে, নির্ধারিত দিনে ফার্স্ট রাউন্ডের ফল প্রকাশিত হবে, অর্থাৎ নির্দিষ্ট একটা ডেট দেবে, সেই ডেটের মধ্যে কিন্তু ফার্স্ট রাউন্ডের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হবে। তার পরবর্তীতে আবেদনকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে অ্যালটমেন্ট দেওয়া হবে। যদি পরবর্তী কোনো সময়ে পাওয়া যায় যে আবেদনকারীর দেওয়া কোনো তথ্য ভুল, সেক্ষেত্রে কিন্তু তার অ্যাডমিশনটা কিন্তু বাতিল হবে। তাই সঠিক ইনফরমেশন দিয়ে কিন্তু তোমরা অ্যাডমিশন নেবে। প্রার্থীরা ওয়েবসাইটে লগ ইন করে অ্যালটমেন্ট তোমরা কিন্তু দেখতে পারবে, সেখানে তার কোন কলেজ বা কোন কোর্সে অ্যালটমেন্ট হয়েছে সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকবে। প্রার্থীকে 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে অ্যালটমেন্ট লেটার সেটা কিন্তু তোমাদের ডাউনলোড করতে হবে। এই পর্যায়ে সিট অ্যাকসেপ্টেন্স ফি না দিলে অ্যালটমেন্ট সেটা কিন্তু বাতিল করা হবে এবং প্রার্থী সম্পূর্ণ কাউন্সিলিং পর্ব থেকে কিন্তু তোমাদের বাদ দিয়ে দেওয়া হবে, অর্থাৎ পরবর্তী কোনো রাউন্ডে কিন্তু তোমাদের অ্যালটমেন্ট দেওয়া হবে না। এরপরে প্রার্থীকে ওই অ্যালটমেন্ট লেটার এবং অন্যান্য সমস্ত নথি নিয়ে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ভেরিফিকেশনের জন্য সেই কলেজে তোমাদের কিন্তু সশরীরে কিন্তু উপস্থিত হতে হবে। অন্যথায় অ্যালটমেন্ট যেটা তোমরা পেয়েছো ডাউনলোড করতে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী কোনো কাউন্সেলিংয়ে কিন্তু তোমরা আর চান্স পাবে না। নথি যাচাই, প্রার্থী যে কলেজে বা যে স্কুলে তার অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজে বা স্কুলের নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু অ্যালটমেন্ট লেটারের প্রিন্ট আউট এবং অন্যান্য সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে একটি করে সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে ফিজিক্যালি কিন্তু তোমাকে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। প্রার্থীর উচিত আগে থেকেই ওই কলেজে বা স্কুলে যোগাযোগ করে অথবা তাদের ওয়েবসাইটে দেখে নথি যাচাই এবং ভর্তির জন্য কী কী প্রয়োজন তা জেনে যাওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। নথি যাচাইয়ের সময় প্রার্থীকে অবশ্যই কোভিড সংক্রান্ত নিয়মাবলী মেনে চলতে হবে। তারপর এখানে অপশন ডি, এখানে বলা হয়েছে প্রার্থীকে নিচের সারণীতে দেওয়া যে সমস্ত ডকুমেন্টস অলরেডি তোমাদের জন্য আমি বললাম প্রথমের দিকে, সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তো নথি যাচাইয়ের জন্য নিম্নলিখিত বিভিন্ন ফল হতে পারে। প্রার্থীর শিক্ষাগত মান, প্রাপ্ত নম্বর, ভুল বা অগ্রাহ্য ক্যাটাগরি সার্টিফিকেট ইত্যাদির জন্য কিন্তু বর্তমান যে অ্যালটমেন্ট সেটা কিন্তু তোমাদের বাতিল হতে পারে। সেক্ষেত্রে তাকে পরবর্তী রাউন্ডে সংশোধিত শিক্ষাগত মান বা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু গণ্য করা হবে। নথি যাচাই যদি সফল এবং সম্পূর্ণ হয় তবে প্রার্থীকে ইয়েস নো আপগ্রেডেশন চয়েস দিতে হবে। দুটো কিন্তু ফরম্যাট রয়েছে ইয়েস নো আপগ্রেডেশনের, সেটা তোমরা ডাউনলোড করে নিতে পারো, ডেসক্রিপশানে আমি চেষ্টা করবো লিঙ্ক দিয়ে দেওয়ার। প্রার্থী যদি প্রথম পছন্দের সিটে অ্যালটমেন্ট পেয়ে যায় তবে তার ওই সিট গ্রহণ করা ছাড়া আর কোনো বিকল্প কিন্তু নেই। সেই প্রার্থীকে নো আপগ্রেডেশন চয়েস দিতে হবে এবং সংশ্লিষ্ট কলেজের সমস্ত ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করে ফিজিক্যালি রিপোর্টিং রিসিপ্ট কিন্তু তোমাকে কালেক্ট করতে হবে সেই কলেজ থেকে। এই প্রার্থী অবশ্য যদি চায় মপ আপ রাউন্ডে যদি হয়, ঠিক আছে, অংশগ্রহণ করতে পারো। অন্যদিকে এই প্রার্থী যদি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ না করে তবে অ্যালটমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। প্রার্থী যদি দ্বিতীয় বা আরও পিছনের পছন্দের সিটে অ্যালটমেন্ট পেয়ে যায় তাহলে সে চাইলে নো আপগ্রেডেশন চয়েস তোমরা কিন্তু দিতে পারো এবং ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারো। এই প্রার্থীরাও মপ আপ রাউন্ডে কিন্তু অংশগ্রহণ করতে পারবে, কোনো রকম প্রবলেম নেই। অবশ্য প্রার্থী যদি নো আপগ্রেডেশন পছন্দ দেওয়ার পরেও ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ না করে তবে অ্যালটমেন্ট কিন্তু বাতিল করা হবে এবং প্রার্থী সম্পূর্ণ কাউন্সেলিং পর্ব থেকে কিন্তু নিষ্কৃত অর্থাৎ বাতিল করে দেওয়া হবে। প্রার্থী ইয়েস আপগ্রেডেশন চয়েসও কিন্তু তোমরা দিতে পারো। এই ধরনের প্রার্থীদের দ্বিতীয় রাউন্ডে সম্ভাব্য আপগ্রেডেশনের সুযোগ কিন্তু দেওয়া হবে। থার্ড, এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রার্থী যদি উপরোক্ত কোনো আপগ্রেডেশন চয়েস না দেয় তবে অ্যালটমেন্ট বাতিল করা হবে এবং প্রার্থী সম্পূর্ণ কাউন্সেলিং যে প্রসেস রয়েছে বাকি স্টেপগুলো সেগুলো থেকে কিন্তু তোমাদের বের করে দেওয়া হবে, ঠিক আছে। সেকেন্ড যে রাউন্ড রয়েছে সেটা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড। ফার্স্ট গেল তোমাদের অ্যালটমেন্ট রাউন্ড, তোমরা যদি সেখানে পেয়ে যাও তো ভালো। তো সেকেন্ড রাউন্ড হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড। ফার্স্ট রাউন্ডের শুরুতে যারা রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেছে তাদের মধ্যে থেকে নিচের প্রার্থীরা কিন্তু আপগ্রেডেশনের সুযোগ পাবে। কারা কারা পাবে এবার দেখে নাও। যারা ফার্স্ট রাউন্ডে কোনো অ্যালটমেন্টই পায়নি তারা কিন্তু এই আপগ্রেডেশন রাউন্ডের জন্য কিন্তু এলিজিবল। তারপর এখানে বলা হয়েছে যারা ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছে, নথি যাচাই পর্ব সম্পূর্ণ করেছে এবং ইয়েস আপগ্রেডেশন চুজ করেছে, তারা কিন্তু আপগ্রেডেশন রাউন্ডের জন্য কিন্তু এলিজিবল। থার্ড, এখানে বলা হয়েছে যারা ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট পেয়েছে, সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছে, নথি যাচাই পর্ব সম্পূর্ণ করেছে কিন্তু সার্টিফিকেট সংক্রান্ত কারণে ফার্স্ট রাউন্ড অ্যালটমেন্ট বাতিল হয়েছে, তারাও কিন্তু এই আপগ্রেডেশন রাউন্ডের জন্য এলিজিবল। তো নির্ধারিত দিনের যে সেকেন্ড রাউন্ডে ফল প্রকাশ করা হবে, যেহেতু এই সেকেন্ড রাউন্ডই শেষ সাধারণ রাউন্ড তাই আপগ্রেডেশনে কোনো কিন্তু সুযোগ থাকছে না। এখানে আরেকটা বিষয় এখানে বলা হয়েছে যদি সিট আপগ্রেড হয় তবে ফার্স্ট রাউন্ড সিট বাতিল হয়ে যাবে এবং সেই সিট অন্য কোনো যোগ্য প্রার্থীকে কিন্তু দিয়ে দেওয়া হবে। সুতরাং আপগ্রেডেশন কোনো মতেই কিন্তু সেটা কিন্তু চেঞ্জ করা যাবে না। প্রার্থী কোনো মতেই তার ফার্স্ট রাউন্ড সিট
ফেরতের কিন্তু দাবি করতে পারবে না, অন্যথায় সিট আপগ্রেডেশন না হয় তবে ফার্স্ট রাউন্ডের সিট কিন্তু তোমাদের সেটাই বহাল থাকছে। ঠিক আছে, তারপরে অপশন এখানে ডি বলা হয়েছে যে সেকেন্ড রাউন্ডে ফল কোনো প্রার্থীর ক্ষেত্রে নিম্নরূপ হতে পারে, যেমন অ্যালটমেন্ট আপগ্রেড হয়ে প্রার্থী তার প্রথম পছন্দের সিট পায়, প্রার্থীকে আবার সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে না। ঠিক আছে, ডাবল কিন্তু তোমাদের কোনো রকম ফি পে করতে হচ্ছে না। প্রার্থীকে তার নতুন অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নতুন কলেজে গিয়ে কিন্তু ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করতে হবে। প্রার্থী অবশ্য মপ আপ রাউন্ড যদি তোমরা চাও তো সেখানে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারো, অন্যথায় প্রার্থী যদি তার নতুন অ্যালটমেন্ট কলেজে ভর্তি না হয় তবে অ্যালটমেন্ট সেটা কিন্তু বাতিল করা হবে। আপগ্রেড হয়ে যদি দ্বিতীয় বা তার পিছনের পছন্দের কোনো সিট পায়, এক্ষেত্রে নতুন অ্যালটমেন্ট কলেজে ভর্তি হতে পারে, যার জন্য নতুন অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নতুন কলেজে গিয়ে কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং ফিজিক্যাল যে রিপোর্টিং রিসিপ্ট সেটা কিন্তু তোমাকে সেই কলেজ থেকে কিন্তু কালেক্ট করতে হবে, অন্যথায় নতুন অ্যালটমেন্ট কলেজে কিন্তু তোমরা কলেজে ভর্তি নাও হতে পারে। ঠিক আছে, দুই ক্ষেত্রেই সে মপ আপ রাউন্ডে কিন্তু অংশগ্রহণ করতে পারছে। যদি আদৌ সিট আপগ্রেড না হয় সেক্ষেত্রে প্রার্থী পুনরায় অ্যালটমেন্টের কলেজে ভর্তি হতে পারে বা নাও হতে পারে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। দুক্ষেত্রেই সে মপ আপ রাউন্ডে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। ফোর্থ এখানে যে বলা হয়েছে ফোর্থ পয়েন্ট সেটা হচ্ছে যাদের ফার্স্ট রাউন্ডে নথি যাচাইয়ের সময় অ্যালটমেন্ট বাতিল হয়েছিল তাদের ক্ষেত্রে কী হবে, তো প্রার্থীকে অ্যালটমেন্ট লেটার এবং অন্যান্য সমস্ত ডকুমেন্টস নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু সেই কলেজে কিন্তু যেতে হবে, অন্যথায় অ্যালটমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু বাতিল হবে। সেকেন্ড এখানে পয়েন্ট বলা হয়েছে নথি যাচাইয়ের নিম্নলিখিত বিভিন্ন ফল হতে পারে, যেমন প্রার্থীর শিক্ষাগত মান বা প্রাপ্ত নম্বর, ভুল বা অগ্রাহ্য ক্যাটাগরি সার্টিফিকেট ইত্যাদির জন্য কিন্তু অ্যালটমেন্ট তোমাদের সেটা বাতিল হতে পারে, যেটা অলরেডি বললাম। সেক্ষেত্রে সে মপ আপ রাউন্ডে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। নথি যাচাইয়ের যদি সফল এবং সম্পূর্ণ হয় এবং প্রার্থী যদি তার প্রথম পছন্দের সিটে অ্যালটমেন্ট পেয়ে যায় তবে তার সংশ্লিষ্ট কলেজের সমস্ত ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এই প্রার্থী অবশ্য যদি চায় মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে কিন্তু তোমরা পারবে। অন্যদিকে এই প্রার্থী যদি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ না করে তবে অ্যালটমেন্ট কিন্তু সেটা বাতিল করা হবে এবং প্রার্থী সম্পূর্ণ কাউন্সেলিং পর্ব থেকে কিন্তু তোমাদের বের করে দেওয়া হবে। ঠিক আছে, সি নাম্বার এখানে পয়েন্ট বলা হয়েছে নথি যাচাই যদি সফল এবং সম্পূর্ণ হয় এবং প্রার্থী যদি দ্বিতীয় বা আরও পিছনের দিকে পছন্দের সিটে অ্যালটমেন্ট পেয়ে যায় তাহলে সে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতেও পারে বা নাও করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। 5 নম্বর এখানে পয়েন্ট বলা হয়েছে যদি প্রার্থী প্রথম রাউন্ডে কোনো অ্যালটমেন্ট না পেয়ে থাকে এবং দ্বিতীয় রাউন্ডেই প্রথমবার এর অ্যালটমেন্ট পেয়ে যায় তো প্রথমে প্রার্থীকে অবশ্যই সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে অ্যালটমেন্ট লেটারটা তোমাকে কালেক্ট করতে হবে অর্থাৎ ডাউনলোড করে নিতে হবে, অন্যথায় অ্যালটমেন্ট সেটা কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে এবং সম্পূর্ণ যে প্রসেস রয়েছে বাকি কাউন্সেলিং প্রসেস সেখান থেকে কিন্তু তোমাদের বের করে দেওয়া হবে। ঠিক আছে, এরপর প্রার্থীকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যে কলেজটা তোমরা পাচ্ছ সেই কলেজে কিন্তু যেতে হবে। তারপরে রয়েছে নথি যাচাইয়ের সময় নিম্ন মতো হতে পারে, যেমন প্রার্থী শিক্ষাগত, এটা অলরেডি একটু দেখে নাও। তারপরে থার্ড যে রাউন্ড রয়েছে সেটা হচ্ছে মপ আপ রাউন্ড। তো এই মপ আপ রাউন্ড নিয়ে অনেকে কোশ্চেন করেছিল, একটা একটু দেখে নাও। অফিসিয়াল নোটিফিকেশানে কী বলা হয়েছে সেটাই তুলে ধরছি। মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করা সম্পূর্ণ কিন্তু একটা অপশনাল ব্যাপার, তোমরা ব্যক্তিগতভাবে যদি চাও যে মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করবে সেক্ষেত্রে করতে পারো, এর জন্য কিন্তু তোমাদের 200 টাকা এটা কিন্তু এক্সট্রাভাবে পে করতে হবে। নানা কারণে যারা কাউন্সেলিং পর্ব থেকে নিষ্কৃত হয়েছে এবং যারা উইথড্র করেছে তারা ছাড়া সকল রেজিস্ট্রিকৃত প্রার্থীরা কিন্তু মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করতে তোমরা কিন্তু পারবে। 200 টাকা তোমাদের দিতে হবে। মপ আপ রাউন্ডে প্রার্থীদের নতুন করে কলেজে বা কোর্সে কিন্তু চুজ করতে হবে। মনে রাখতে হবে মপ আপ রাউন্ডে যদি কোনো নতুন সিট অ্যালটমেন্ট হয় তবে পুরনো সব অ্যালটমেন্ট বা ভর্তি সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, সেই খালি সিট অন্য কোনো ক্যান্ডিডেটকে কিন্তু সেটা দিয়ে দেওয়া হবে। প্রার্থী কখনোই তার পুরনো সিট আর ফেরত কিন্তু তোমরা চাইতে পারবে না। অন্যথায় যদি ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে এবং কোনো নতুন সিট অ্যালটমেন্ট না হয় তবে পুরনো ভর্তি হওয়া সিট সেটা কিন্তু তোমাদের জন্য বহাল থাকছে। এই কারণে মপ আপ রাউন্ডে চয়েস দেওয়ার সময় ইতিমধ্যে ভর্তি হয়ে থাকা কলেজ বা কোর্সের চয়েস দেখতে পাবে না। তো অপশন এফ যেটা এখানে বলা হয়েছে পয়েন্ট এফ সেটা এখানে বলা হয়েছে প্রার্থী যদি পূর্ববর্তী কোনো রাউন্ডে 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে থাকে এবং মপ আপ রাউন্ডে নতুন কোনো কলেজে অ্যালটমেন্ট পায় তবে ওই সিট অ্যাকসেপ্টেন্স ফি নতুন কলেজের জন্য গণ্য করে নেওয়া হবে। কিন্তু প্রার্থী যদি পুরনো কলেজে ভর্তির জন্য বাকি কোনো পরিমাণ অর্থ দিয়ে থাকে তবে তা ফেরত পাওয়ার জন্য প্রার্থীকে সেই পুরনো কলেজে কিন্তু তোমাকে যোগাযোগ করতে হবে। এই বিষয়ে কিন্তু বোর্ড কোনোভাবেই কিন্তু দায়ী থাকছে না। আশা করি তোমরা এই পয়েন্টটি ভালোভাবে বুঝে গেছো।
যে একবার যদি তোমরা পেমেন্ট করে থাকো সেটা তো কিন্তু তোমরা ফেরত পেতে পারো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। তারপরে রয়েছে মপ আপ রাউন্ড, একবার মাত্র হবে এবং এটাই হবে বোর্ড দ্বারা সংগঠিত শেষ এবং যে ফাইনাল রাউন্ড সেটাই হচ্ছে কিন্তু মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ডের পদ্ধতি কী সেটা একটু দেখে নাও। যারা ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করেছে তাদের ক্ষেত্রে এরা যদি কোনো নতুন অ্যালটমেন্ট না পায় তবে পূর্ববর্তী কলেজেই তোমাদের জন্য বহাল থাকছে, আর যদি নতুন অ্যালটমেন্ট পায় তবে নতুন কলেজে গিয়ে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু সেটা সম্পূর্ণ করতে হবে। তারপর এখানে বলা হয়েছে যারা ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে ভর্তি হয়নি কিন্তু মপ আপ রাউন্ডের জন্য যোগ্য, তারা কোনো অ্যালটমেন্ট পায় তবে সেই কলেজে গিয়ে তোমাকে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সি পয়েন্টে বলা হয়েছে যারা ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডে কোনো অ্যালটমেন্ট পায়নি এবং মপ আপ রাউন্ডে প্রথমবার অ্যালটমেন্ট পেয়েছে সেই সমস্ত প্রার্থীদের প্রথমেই সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে। তারপরে তোমাদের নথিপত্র নিয়ে কিন্তু সেই কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া সেটা সম্পূর্ণ করতে হবে। তো এই তিনটি প্রসেসে কিন্তু তোমাদের যে কাউন্সেলিং সেটা কিন্তু সম্পূর্ণ হবে। এবার কিছু সাধারণ ইনস্ট্রাকশন এখানে বলা হয়েছে, একটু দেখে নাও। প্রথমবার যখন অ্যালটমেন্ট পাবে তখন প্রার্থীকে প্রথমেই সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে কিন্তু অ্যালটমেন্ট ডাউনলোড করতে হবে, যেটা প্রত্যেক ক্যান্ডিডেটকে করতে হবে। ঠিক আছে, সমস্ত ডকুমেন্টস নিয়ে ওই কলেজে কিন্তু তোমাদের যেতে হবে। সেকেন্ড, এখানে বলা হচ্ছে কাউন্সেলিংয়ের সব রাউন্ডের শেষে প্রার্থীদের জমা করা সিট অ্যাকসেপ্টেন্স যে ফি 1000 টাকা রয়েছে, প্রার্থীরা শেষ যে কলেজে তোমরা ভর্তি হয়েছো সেই কলেজে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে, সেটা তোমাদের দায়িত্ব নয়। কোনো প্রার্থী যদি ওই কলেজে ক্লাসে যোগ না দেয় তাহলে ওই অর্থ ফেরত নেওয়ার জন্য তাকে কিন্তু ওই কলেজে কিন্তু তোমাকে যোগাযোগ করতে হবে। ঠিক আছে। থার্ড, যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রার্থীরা যখন যেখানেই অ্যালটমেন্ট লেটার বা চয়েস লগ, আপগ্রেডেশন লেটার, প্রভিশনাল অ্যাডমিশন লেটার, ফিজিক্যাল রিপোর্টিং রিসিপ্ট ইত্যাদি ডকুমেন্টস কিন্তু দাখিল করবে তাদের অবশ্যই প্রিন্ট লিঙ্কের সাহায্যে কিন্তু তোমাদের প্রিন্ট আউট নিতে হবে। কোনো রকম স্ক্রিনশট সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না। কোনো যদি তোমাদের সাহায্যের প্রয়োজন পড়ে তোমরা কল করতে পারো এই অফিসিয়াল নাম্বারে 180010237881 অথবা 18003450 এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সিট ক্যাটাগরি আপগ্রেডেশনের ব্যাপারে এখানে বলা হয়েছে ভর্তি হয়ে যাওয়া প্রার্থীদের একই কলেজে একই কোর্সে সিট খালি হলে সিটের ক্যাটাগরি পরবর্তী রাউন্ডে কিন্তু আপগ্রেড হতে পারে। ঠিক আছে, তো এটা অনেকটা লম্বা হয়ে গেল ভিডিওটি। আশা করি প্রতিটি ইনফরমেশান তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়েছো। ভিডিওটি যদি একটু পরিমাণে তোমাদের কাজে আসে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যারা এক্সাম দিয়েছে এবং কাউন্সেলিং অ্যাটেন্ড করতে যাচ্ছে। অবশ্যই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন করতে ভুলো না। তো ভিডিওটি এখানে শেষ করছি। তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।